করবে না। আর তুমি এমনিতেও কিছু করতে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ওনার কাছে তোমার চিঠি আর কিস করার ভিডিও আছে, কেউ জানতে পারলে সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা, কিচ্ছু করব না। আর তুমি আমাকে এভাবে এড়িয়ে চলবে না। বলো, তুমি আমাকে ভালোবাসবে? আসলে মিমি, আমি প্রেম ভালোবাসা বিশ্বাসী নই, এগুলো আসলে টাইম পাস। মহান আল্লাহ যাকে আমার বউ বানাবে, আমার ভালোবাসা শুধু তার জন্যই থাকবে। মিমি মুখ ভেঙচি দিয়ে বলল, এই তো তোমার বউ, তোমার সামনে বসে আছে। কই, ভালোবাসো তো দেখি। তাই নাকি? এখন না, আগে বিয়ে হয়ে যাক, তারপরে। আমি মনে মনে ভাবছি কোন দিকে যাব। আমার ওর সাথে কথা বলতে ভালো লাগে। আমি এই পিচ্চি মেয়েটির প্রতি ধীরে ধীরে আকৃষ্ট হয়ে পড়ছি। তার উপর আমার ক্রাশ ম্যাডামের এত কেয়ার আমার প্রতি। আমি তো ম্যাডামের প্রতি ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছি। হায় আল্লাহ, ভালোবাসার মানুষ দিলে, কিন্তু একসাথে দুটো কেন দিলে? দিলে এটাই দিতে, তাকে ভালোবেসে বিয়ে করতাম। হঠাৎ মিমির ডাকে ধ্যান ভাঙল আমার। এই, কি ভাবছো তুমি? কই, কিছু না তো। আচ্ছা চলো, বাড়ির ভেতরে চাই। অবাক হয়ে মিমির দিকে তাকিয়ে বললাম, বাড়ির ভিতরে কেন যাব? এটা তো অন্যের বাড়ি। আমরা এই বাড়িতে গিয়ে কি করব? মিমি একটা হাসি দিয়ে বলল, ধর পাগল, এটা আমার আপুর বাড়ি, তার মানে এটা আমারও বাড়ি। অন্যের বাড়ি হতে যাবে কেন? কি বলছো? এটা তোমাদের বাড়ি হলো কি করে? তোমরা তো ঢাকাতে থাকো। আসলে আমার আব্বু একজন ভ্রমণ রসিক মানুষ। উনি যেখানেই যান সেখানে নিজের নামে একটা বাড়ি তৈরি করে আসেন, কারণ আব্বু পরে ঘুরতে এলে যেন হোটেলে না থাকতে হয়। বাহ, তোমার আব্বুর শখটা তো দারুণ। হুম, এখন চলো, বাড়ির ভেতরটা আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা চলো। আমি আর মিমি যখন উঠে বাসার ভিতরে ঢুকবো, তখন মিমি আমার হাত ধরে হাঁটা শুরু করলো। বেশ অবাক হয়ে তার দিকে তাকালাম। আমার তাকানো দেখে মিমি একটা হাসি দিল। সাথে সাথে আমি মাথা ঘুরিয়ে নিলাম। মেয়েটা ছোট হলে কি হবে, ওর হাসিতে একটা জাদু আছে। এমনিতেও ছোট আর খাটো মেয়েরা কিউট হয় বেশি, আর বেশি জেদিও হয়। মিমি ঠিক তেমনই একটা মেয়ে। আমরা বাড়ির গেটের সামনে চলে এলাম। হঠাৎ পেছন থেকে পুলিশের গাড়ির আওয়াজ শোনা গেল। আমি আর মিমি থামলাম সেখানে। গাড়ি দুটি বাড়ির কিছু দূরে এসে থামল। গাড়ি থেকে একটা অফিসার নামলেন, দেখতে বেশ একটা দানবের মতো। আমাদের দিকেই আসতে লাগলো অফিসারটি। ভয়ে আমার পা থরথর করে কাঁপতে লাগলো। মনে হয় এই হালা আমাদের ধরতে আসছে, আর টাকা চাইবে। টাকা দিতে না পারলে আমাদের থানায় নিয়ে যাবে। তখন লুঙ্গিতে যেমন জোরে বাতাস লাগলে পরনের লুঙ্গি উড়ে যায়, ঠিক তেমন আমারও আমার পরিবারের সম্মান উড়ে যাবে, ধুলায় মিশে যাবে। যেটা ভয় পাচ্ছিলাম সেটাই হলো। পুলিশ অফিসারটা আমাদের সামনেই এসে হাত করাটা দেখিয়ে বলল, ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার জিশান আহমেদ। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। ভয়ে ভয়ে বললাম, এসব কি বলছেন আপনি? আমাকে অ্যারেস্ট করবেন কোন অপরাধে? আমি কি অপরাধ করেছি? বিনা দোষে কাউকে অ্যারেস্ট করা তো অন্যায় স্যার। আর আমরা তো স্কুল বন্ধ, এখানে একসাথে পিকনিক করতে এসেছি। প্লিজ স্যার, আমাদের অ্যারেস্ট করবেন না। আমি কোনো অন্যায় করিনি। তুমি অনেক বড় অন্যায় করেছো। তুমি আমার ভাগ্নিকে কাঁদিয়েছো, এর শাস্তি তোমাকে পেতেই হবে। চমকে গেলাম কিছুটা। ওনার কথা শুনে ভাবতে লাগলাম, ওনার ভাগ্নিটাই বা কে, আর আমি তাকে কখন কিভাবে কাঁদালাম? এর মধ্যেই মিমি বলে উঠল, মামা, কি শুরু করেছো এসব? দেখো তোমার জন্য ছেলেটা কত ভয় পেয়েছে। মিমির কথা শুনে আরও বেশি চমকে গেলাম। বিস্ময় দৃষ্টিতে মিমির দিকে তাকিয়ে বললাম, উনি তোমার মামা? হুম, উনি হলেন আমার মামা, এই কুয়াটা থানার পুলিশ অফিসার।
আমি এখানে আসবো বলে মামা আমার সাথে দেখা করার জন্য এসেছে। আর আমি তোমার সম্পর্কে মামাকে সব বলেছি। পুলিশ হালা কইতাছে থুক্কু, এখন তো আঙ্কেল বলে ডাকতে হবে। আরে বাবা, ভয় পেয়েছো নাকি? ভয় পাবার কিছু নেই। আমি আসলে সবার সাথে একটু মজা করে থাকি। জি বুঝলাম। এর মধ্যেই মিমি বলল, মামা আবার কখন আসবে? জানি না, যখন আসবো তখন ফোন দিয়ে জানিয়ে দিব। আচ্ছা। তারপর অফিসারটি চলে গেলেন। আমি আর মিমি বাড়ির ভিতরে গেলাম। আমার হাতটা একটু ব্যথা ব্যথা লাগছে আর মাথাটাও কেমন জানি ঘুরছে। তাই আমি মিমিকে বললাম, মিমি চলো স্যারদের ওইখানে চলে যাই, আমার ভালো লাগছে না এখানে। কেন? তোমার আবার এখানে কি হলো? কিছু না, আমার শরীরটা কেমন জানি ব্যথা ব্যথা করছে আর আমার ওষুধ খাবারও সময় হয়ে গেছে, তাই যেতে হবে। আর একটু থাকো, ওখানে গেলে ম্যাডাম তোমার সাথে আমাকে কথা বলতে দেয় না, জানো তো। অবশেষে মিমির জোড়াজুড়ির কারণে ওর সাথে আরও কিছু সময় থাকার জন্য রাজি হলাম। তারপর বাসাটা ঘুরে দেখলাম অনেক সুন্দর। তারপর চলে এলাম স্যার ম্যাডামদের ওইখানে। আমাকে আর মিমিকে ম্যাডাম একসাথে দেখে ফেলেছে। আমি বেশ বুঝতে পারছি ম্যাডাম বেশ রেগে আছে, রাগের মাথায় যে কোনো কিছু করে ফেলতে পারে। তাই আমি সুযোগ বুঝে হোটেলে চলে এলাম, কিন্তু ধরা পড়ে গেলাম ম্যাডামের কাছে। আমি যখন হোটেলে আসছিলাম তখন ম্যাডাম আমার পিছু পিছু আসছিল। আমি রুমে ঢুকলাম আর কিছুক্ষণ পর কলিং বেলটা বাজাতে লাগলাম। আমি জানি এটা ম্যাডাম, তাই ভাবছি দরজাটা আজকে বন্ধ রাখবো, খুলবো না। ভিতরে এসে আমার ঘ্যানর ঘ্যানর করবে, কিন্তু ম্যাডাম এক নাগারে বেল বাজিয়েই যাচ্ছেন। তাই বাধ্য হয়ে দরজাটা খুলে দিলাম। দরজা খোলার সাথে সাথেই উনি ভিতরে প্রবেশ করলেন আর দরজাটা লাগিয়ে দিলেন। ওনার চোখগুলো লাল বর্ণে ধারণ করেছে কিছুটা। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে ম্যাডাম? ম্যাডাম আমার কলার টেনে ধরে বলল, ওই কি হয়েছে মানে? তোকে কতবার বলেছি তুমি ওই মেয়ের সাথে কথা বলবি না, তারপরও ওর সাথে কেন গেলি? ম্যাডাম আমার কলার ধরায় আমার খুব খারাপ লাগলো। যে যাই করুক না কেন, কেউ যদি আমার কলার ধরে তো আমার মেজাজ ঠিক থাকে না। তাই ম্যাডামের কাছ থেকে এক ছটকায় কলার ছাড়িয়ে নিলাম আর বললাম, আমি বললাম ইচ্ছে হয়েছে তাই গেছি, তাতে আপনার কি? আপনি বলার কে? আমি কার সাথে যাব বা না যাব? আমি কে মানে? তোর সাহস তো কম না, আমার সাথে এইভাবে কথা বলিস? দাঁড়া, আজকে তোর আব্বুকে সব বলে দেব। যান, গিয়ে বলেন কি হবে আর, বড়জোর দুটো থাপ্পড় খেতে হবে আর স্কুলে আসা বন্ধ হয়ে যাবে। ভালোই হবে, অন্তত রোজ রোজ একটা জিনিস নিয়ে ভয় পেতে হবে না। শুধু ভদ্রতার খাতিরে এই কয়দিন আপনার কথা মতো চলেছি, তা না হলে আপনি কেন, আপনার পুরো গোষ্ঠী মিলেও আমার কিছু করতে পারবে না। ম্যাডাম এবার চুপ করে গেলেন। চোখের কোণে পানি চিকচিক করছে, যে কোনো সময় সেগুলো ঝরে পড়তে পারে ম্যাডামের। ম্যাডাম মুখ ঘুরিয়ে নিজের চোখের জল মুছে নিলেন আর বললেন, আচ্ছা, তুই কি ওই মেয়েটাকে সত্যিই ভালোবাসিস? আমি মিমিকে ভালোবাসি আর মিমিও আমাকে ভালোবাসে। তাতে আপনার কোনো সমস্যা? আর আমি বুঝি না আপনি কেন আমার পিছু পড়ে আছেন। বুঝতে হবে না। ম্যাডাম কাঁদতে কাঁদতে রুম থেকে চলে গেল। ওনার কান্নার আওয়াজ আমার সকল রাগ ভাঙিয়ে দিল। না, ম্যাডামের সাথে আমার এভাবে কথা বলা উচিত হয়নি, কিন্তু আমি বুঝতে পারি না ম্যাডাম এমন কেন। আমি তো মিমিকে ভালোবাসি না, আমি তো ওর সাথে কথাই বলতে যাই না, তারপরেও যে কেন রাগ করে। আর যত রাগ সব আমার উপর। তারপর আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে চলে এলাম স্যার ম্যাডামদের ওইখানে। সবাই খুব মজা করছে, কেউ গান বাজনা করছে তো কেউ খেলাধুলা করছে। পিকনিকটা সবাই উপভোগ করছে, শুধু আমি বাদে। মিমি দেখি গান গাইছে, আমাকে দেখে একটা মুচকি হাসি দিল। আমি কিছু না বলে একটা চেয়ারে বসে পড়লাম। এবার সবাইকে খাবার দেওয়া হচ্ছে, সবাই খেতে বসেছে আর আমিও। মিমি তার চেয়ার থেকে উঠে আমার পাশে বসলো। আমি তেমন কিছু মনে করিনি, জানি মেয়েটার আমার প্রতি একটা
আকর্ষণ কাজ করছে। কিছুদিন পর এটা এমনি ঠিক হয়ে যাবে। যখন দেখবে আমার কাছ থেকেও সামান্যতম গুরুত্ব পায় না, আমি ওকে ভালোবাসি না, যখন সে এটা বুঝতে পারবে তখন সে নিজে থেকেই আমার থেকে দূরে সরে যাবে। তাই কিছু না মনে করে খাওয়ায় মনোযোগ দিলাম। তারপর স্যার ম্যাডামদের ওইখান থেকে শোনা যাচ্ছে যে আমাদের মধ্যে কেউ একজন অনুপস্থিত। পরে তাদের কথা শুনে বুঝতে পারি বোরকাওয়ালি ম্যাডাম আমাদের সাথে নেই। সবাই ম্যাডামকে খুঁজছে, ফোন করছে, কিন্তু ফোন বন্ধ। আমার আর বুঝতে বাকি রইল না যে ম্যাডাম আমার উপর রাগ করে কোথাও চলে গেছে। আমি খাবার ছেড়ে উঠে পড়লাম। মিমি সেটা দেখে আমার হাত ধরে বলল, এই কোথায় যাচ্ছ? এখানে বসো বসে। ভালোই হয়েছে ম্যাডাম চলে গেছে, আপদ বিদায় হয়েছে। মিমির কথায় আমি নিজের রাগকে কন্ট্রোল করতে পারলাম না। সবার সামনে ওকে কিছু বলতে চাই না, তাই এক ঝটকায় আমার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। মিমি অবাক দৃষ্টিতে আমার দিকে তাকিয়েছিল। আমি চলে এলাম সেখান থেকে, কারণ আমি জানি ম্যাডাম এখন কোথায় থাকতে পারে। হয়তো লেকের পাড়ে আছে। ম্যাডাম আমাকে বলেছিল যখন তার মন খারাপ থাকে তখন তিনি লেকের পাড়ে বসে থাকেন, নয়তো ছাদে। তাই আমি দেরি না করে চলে এলাম লেকের পাড়ে। যা ভেবেছিলাম ঠিক তাই, ম্যাডাম ওখানে আছে। একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অন্ধকারে কালো বোরখা পরা মেয়েদের দেখতে পারা খুব মুশকিল, কিন্তু চাঁদের আলোয় লেকের পাড়টা পুরো আলোকিত হয়ে আছে, তাই চিনতে সমস্যা হলো না। আর তাছাড়া এত রাতে ম্যাডামকে ছাড়া অন্য কাউকে দেখছি বলে মনে হয় না। আমি ধীর পায়ে ম্যাডামের সামনে গেলাম। বুঝতে পারছি ম্যাডাম এখনও কাঁদছে, তাই দেখে নিজেকে অপরাধী মনে হচ্ছে। আমার জন্য কেউ শুধু শুধু কাঁদুক, আমি তা কি করে হতে দেই? ম্যাডাম তার ফোনটা বের করলেন। উকি মেরে দেখলাম ওনার ওয়ালপেপারে আমার ছবি সেট করা। আমি অবাক হলাম, কারণ এই ছবি 7 মাস আগের তোলা। এটা উনি কই পেলেন? চিন্তায় পড়ে গেলাম। ওনার সাথে আমার পরিচয় মাত্র কিছু দিনের, কিন্তু ওনার কাছে আমার এই পিক কিভাবে এলো? না, আর কিছু ভাবতে পারছি না। এমনিতেও মাথা হারিয়ে ফেলতে পারি। তারপর ম্যাডামের কণ্ঠ শুনে ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। ম্যাডাম আমার পিকটা সামনে দেখে কেঁদে কেঁদে বলছে, আমাকে এত কষ্ট দিচ্ছিস তো? দাঁড়াও, একবার বিয়েটা হয়ে যাক, সব সুদে আসলে তুলে নেব। আমাকে কষ্ট দিতে তোমার খুব ভালো লাগে, তাই না? যখন থাকবো না তখন তুমি বুঝবে আমি তোমার জীবনে কি ছিলাম। হঠাৎ করে ম্যাডাম ওনার মোবাইলে সেভ করা আমার ছবিটা একটা চুমু খেলেন আর বললেন, খুব ভালোবাসি তোমায়। যত কষ্টই দাও না কেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত তোমাকেই ভালোবেসে যাব। কথাটা শোনার পর আমার মনের ভিতর একটা উত্তেজনার ঢেউ সৃষ্টি হলো। আর সেটা হলো, কে এই ম্যাডাম? আর আমাকেই বা চিনে কিভাবে? নিজের জীবনের থেকে কেউ আমাকে এতটা ভালোবাসে? অথচ এই বিষয়টি আমার অজানা ছিল। কিন্তু ম্যাডামের সাথে আগে কখনো দেখা করছি বলে মনে হয় না। কিন্তু উনি কে? এই প্রশ্নটা আমার মনের মধ্যে। যতক্ষণ না এর উত্তর পাবো ততক্ষণ আমি শান্তি পাবো না। তবে এই প্রশ্নগুলোর জবাব শুধু ম্যাডাম নিজেই দিতে পারে। তাই আর কিছু না ভেবে পিছন থেকে ম্যাডামের কাঁধে হাত দিলাম। হাত রাখতেই ম্যাডাম কিছুটা আটকে উঠল। পেছন ঘুরতেই ম্যাডাম দেখতে পেল উঠে দাঁড়ালেন তিনি। চাঁদের আলো ওনার মুখে পড়ায় ওনার চোখের কোণে জমে থাকা পানি চিকচিক করছে। তা দেখে কিছু বলার মতো শক্তি হারিয়ে ফেললাম। ম্যাডাম নির্বাক মূর্তির মতো দাঁড়িয়ে আছেন। হঠাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা অনুভব করতে লাগলাম। তা সহ্য করে ম্যাডামকে বললাম, এখানে কি করছেন ম্যাডাম? এমনভাবে বললাম যেন ম্যাডাম বুঝতে না পারে যে আমি তার কথা সব শুনে ফেলেছি। কিছু না বলে হু করে কেঁদে দিল, আর সেই সাথে আমাকে খুব শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে লাগলেন। কি হলো, হঠাৎ এমন করছেন কেন? আমিও ম্যাডামকে আলতো করে জড়িয়ে ধরলাম। কিছু বলার মতো সাহস পাচ্ছি না। ম্যাডাম এখন আমাকে জড়িয়ে ধরে আছে, উনিও কিছু বলছেন না, চুপ করে আছে। কি করব আমি বুঝতে পারছি না। লেকের ধারে ঠান্ডা বাতাস বইতে লাগলো, এতে আমার শরীর আরও বেশি ঠান্ডা হয়ে গেল। এমনিতে আমার শরীরে জ্বরটা আরও বেশি হয়ে যাচ্ছে। ম্যাডামকে জড়িয়ে ধরার ফলে হাতেও ব্যথা লাগছে, কিন্তু কিছু বলতে পারছি না। হিম শীতল বাতাস দুজন নরনারী মনে এক অন্যরকম ভালোবাসা জাগ্রত করে তুলতেছে। ঠান্ডা বাতাসে আমিও আর নিজেকে সামলাতে পারলাম না।
ম্যাডামকে খুব শক্ত করে জড়িয়ে ধরলাম। ম্যাডামও পরম শোকে আমার বুকে মাথা রেখে আমাকে জড়িয়ে ধরে আছে। দুজনের মাঝে নীরবতা বিরাজ করছে। আমি ধীরে ধীরে ওনার মাঝে আসক্ত হয়ে পড়ছিলাম। হঠাৎ আবার আমার মাথায় প্রচণ্ড রকমের ব্যথা শুরু হলো। এবার আমি নিজেকে সামলাতে পারলাম না। নিজেকে ম্যাডামের বাহুডোর থেকে মুক্ত করে ধীরে ধীরে মাটিতে ঢলে পড়লাম। যখন মাটিতে পুরো শুয়ে পড়লাম তখন আমি সম্পূর্ণ জ্ঞান হারাইনি। ম্যাডামের কান্নার আওয়াজ আরও দ্বিগুণ বেড়ে গেল আর বলতে লাগলো, জিসান, এই জিসান, তোমার কি হয়েছে? কথা বলছো না কেন? কথা বলো প্লিজ। উহু করে কেঁদে দিল ম্যাডাম। তারপর আমার আর কিছু মনে নেই, জ্ঞান হারিয়ে ফেললাম। যখন আমার জ্ঞান ফিরল তখন নিজেকে একটা হোটেলে আবিষ্কার করলাম। আশেপাশে কেউ নেই। দেওয়াল ঘড়ির দিকে তাকালাম, দেখি 2টো বাজে। মাথায় এখন একটু চিনচিন ব্যথা অনুভব করছি। বিছানা থেকে উঠতে যাব তখনই মনে হলো কেউ আমার পা জড়িয়ে রেখেছে। আধশোয়া হয়ে তাকিয়ে দেখি ম্যাডাম আমার পা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছেন। তা দেখে আমার মনে পড়ল কিছুক্ষণ আগের ঘটনা। যখন আমি জ্ঞান হারিয়েছিলাম তখন ম্যাডাম খুব কষ্টে ছিলেন। হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছেন। জানি না উনি কে, কি ওনার পরিচয়, আর উনি আমাকে কেন এত ভালোবাসেন কেন। আর কিছু চিন্তা না করে আস্তে আস্তে নিজের পাটা ছাড়িয়ে নিলাম। তারপর আমি সোফায় গিয়ে বসে পড়লাম। খুব পানি তেষ্টা পেয়েছে, তাই উঠে পানি খেয়ে নিলাম। বাইরে হালকা মোড়লয় বৃষ্টি পড়ছে। বাইরে বৃষ্টি পড়া দেখতেছি আর হাজারো চিন্তা করছি। হঠাৎ এমন মনে হলো যে কেউ আমাকে পিছন থেকে খুব শক্ত করে জড়িয়ে ধরেছে। তারও শরীরের গরম উত্তাপ আমার ঠান্ডা শরীর গরম করে দিচ্ছে। চমকে গেলাম যখন কেউ একজন বলল, কি হলো, বিছানা ছেড়ে উঠে পড়লে কেন? গলার শব্দ শুনে আমি বুঝে গেলাম এটা ম্যাম ছাড়া আর কেউ না। তাই আমি পেছন ঘুরে ম্যাডামের চোখাচোখি হলাম। কেউ কারো চোখ সরাচ্ছি না। দুজন দুজনের দিকে অপলকভাবে তাকিয়ে আছি। ম্যাডাম তার চোখের ইশারায় কিছু বোঝাতে চায়, কিন্তু বুঝতে পারছি না ওনার চোখে এত মায়া যে চোখে চোখ রাখলেই সব ভুলে যাই। হঠাৎ খুব জোরে একটা বিদ্যুৎ চমকালো। সাথে সাথে ম্যাডাম আমাকে খুব জোরে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে জড়িয়ে ধরেছিলেন যে আমার নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল, কিন্তু আমি পারিনি ম্যাডামের বাহু বন্ধন থেকে নিজেকে ছাড়িয়ে নিতে। আমার বুকের মাঝে মুখ লুকিয়ে আছেন। জানি না ওনার মনের মধ্যে কি চলছে, কিন্তু বেশিক্ষণ এভাবে থাকলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারবো না। তাই আমি ধীরে ধীরে ম্যাডামের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, ভয় পেয়েছেন নাকি? এবার ম্যাডাম নীরবতা ভেঙে বললেন, দুনিয়ার সব ভয়কে জয় করতে পারবো যদি এই বুকে আমি সারা জীবন ঠাই হয়। জড়িয়ে ধরে বললেন। আমি ওনার কথা শুনে থতমত খেয়ে গেলাম। এখন আর উত্তর কি দিব, তাই আমি দুষ্টুমি করে বললাম, কি বললেন? আবার বলেন। আমি শুনতে পারিনি। এবার উনি নিজে থেকে আমাকে ছেড়ে দিলেন আর লজ্জা পেয়ে দৌড়ে গিয়ে বিছানার অন্যদিকে দেওয়ালের দিকে মুখ লুকিয়ে দাঁড়িয়ে রইলেন। আমি শুধু ওনার কাণ্ড দেখছি। একে তো বৃষ্টির রাত, তার উপর সাথে এমন লজ্জাবতী ম্যাডাম। ওনাকে দেখে আমার মনের ভিতর এক রোমান্টিক ঝড় বইতে শুরু করলো। আমি পুরোপুরিভাবে দুর্বল হয়ে পড়েছি। আমি কখন কিভাবে দুর্বল হয়ে পড়লাম ম্যাডামের প্রতি তা আমার অজানা। আমি আর মাথা খাটালাম না, সোফায় গিয়ে বসে পড়লাম। আর একটু আগে ম্যাডাম আমাকে যেভাবে বাচ্চাদের মতো করে জড়িয়ে ধরেছিল তা ভেবে অজান্তেই নিজের ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল। এমন সময় ম্যাডাম আমার সামনে এসে দাঁড়ালেন আর মিষ্টি করে বললেন, এইভাবে মুখ লুকিয়ে হাসছো কেন? কোথায় হাসলাম? আমি তো কিছু বলার আগে ম্যাডাম আমাকে ধমক দিয়ে বললেন, চুপ, লুচ্চা ছেলে কোথাকার। বেশি কথা বললে কিন্তু মারতে মারতে সোজা করে দিব। কিছুটা চমকে গেলাম। সোফা থেকে উঠে বললাম, কি করলাম ম্যাডাম? আপনি তো আমাকে জড়িয়ে ধরলেন। ওই চুপ, বেশি কথা বলবি না কিন্তু, বলে দিলাম। আমি চুপ মেরে গেলাম। আমি বুঝতে পারি না ম্যাডামের রহস্যটা কি। আজব ম্যাডাম একটা, কখনো তুই তুকারি করে বলে, আবার কখনো আমি তুমি, না জানি কখন আবার আপনি করে বলে, আল্লাহ জানে। এমন সময় ম্যাডাম আমার হাত ধরে বললেন, শরীর তো জ্বরে পুড়ে যাচ্ছে, আর এত রাতে মেডিসিন পাবো না। কিছু লাগবে না ম্যাডাম, এমনি ঠিক হয়ে যাবে। কিছু লাগবে না? তোমাকে কে বললো? হ্যাঁ, বেশি কথা বলো কেন? চুপচাপ থাকবে। ওকে। এরপর ম্যাডাম আমার হাত ধরে নিয়ে গেলেন বিছানার সামনে। এইখানে শুয়ে পড়ো তো,
আমি তোমার মাথায় জলপট্টি দিচ্ছি। না ম্যাডাম, আর কিছু করা লাগবে না। চুপ, যা বলছি তাই কর। চুপচাপ এখানে শো বলছি। কি আর করার, ওনার কথা মতো শুয়ে পড়লাম। উনি আমার মাথায় জলপট্টি দিয়ে দিচ্ছেন, খুব ভালো লাগছিল তখন। এইভাবে বেশ কিছুক্ষণ যেতেই আমি হারিয়ে গেলাম ঘুমের দেশে। সকালে মিষ্টি রোদে জানালা দিয়ে আমার মুখে এসে পড়তেই আমার ঘুম ভেঙে গেল। তারপর যা দেখলাম তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ঘুম ভাঙতেই বুকের উপর কিছুটা চাপ অনুভব করলাম। চেয়ে দেখি ম্যাডাম আমার বুকের উপর শুয়ে আছেন। অবাক হয়ে ওনার দিকে তাকিয়ে রইলাম। উনি কখন আমার বুকের উপর শুরলেন আমি বুঝতেই পারিনি। ম্যাডাম গভীর ঘুমে আছে, কি করব বুঝতে পারছি না। হালকা একটু নড়ে কোনো মতে ম্যাডামকে শুইয়ে দিলাম পাশের বালিশে। সাথে সাথে আমি উঠে পড়লাম বিছানা থেকে। তারপর একটু ফ্রেশ হয়ে নিলাম। এখন শরীরে একটু জ্বর নেই। রাতে ম্যাডাম খুব ভালো জলপট্টি লাগিয়েছেন, জ্বর সব উধাও হয়ে গেছে। ফ্রেশ হয়ে বেরিয়ে দেখি ম্যাডাম বিছানায় নেই। চমকে গেলাম কিছুটা। কোথায় গেলেন উনি? হঠাৎ কিচেনের দিকে চোখ পড়তে দেখি একটা আকাশি রঙের বোরখা আর সাদা রঙের হিজাব পরা কেউ সেখানে দাঁড়িয়ে আছে। বুঝতে পারলাম ওটাই ম্যাডাম, তাই ওনার সামনে গেলাম। ওনার সামনে গিয়ে দাঁড়াতেই ম্যাডাম বললেন, তুমি উঠে পড়েছো? আমাকে একটু ডাকবা না? কেন? কেন মানে? নাস্তা তৈরি করতে হবে না? ও, এখন তুমি যাও, টেবিলে গিয়ে বসো, আমি তোমার জন্য খাবার রেডি করে আনছি। আমি কিছু না বলে মাথা ঝুঁকিয়ে চলে গেলাম। গিয়ে টেবিলে বসে পড়লাম। ম্যাডাম খাবার নিয়ে এসে আমার পাশে চেয়ার টেনে বসে পড়লেন আর আচমকা আমার কপালে হাত দিলেন আর বললেন, দেখি দেখি জ্বর আর কাছে কিনা। না, আর নেই। এখন শরীর কেমন লাগছে? খুব ভালো। তারপর ম্যাডাম নিজ হাতে আমাকে খাইয়ে দিল, কারণ আমার হাতে ব্যান্ডেজ। তারপর খাওয়া দাওয়া শেষে ম্যাডাম আমাকে বললেন, এই শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আজকে সারা দিন তুমি আমার সাথে থাকো, কোথাও যাবে না বলে দিলাম। সারপ্রাইজ কি? সেটা পরেই জানতে পারবে। আর আজকে তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝেছো? তারপর আর কোনো কথা বললাম না। তারপর আমি আর ম্যাডাম স্যারদের ওইখানে গেলাম। গিয়ে দেখি সবাই নাস্তা করছে। যতটুকু জানতে পারলাম আজকে নাকি এখানে শেষ দিন, আগামীকাল সবাই চলে যাব এখান থেকে। যাক, ভালোই হবে, কারণ এই পিকনিকটা আমার জন্য তেমন একটা আনন্দের হলো না। কিছুক্ষণ পর মিমি আমার সামনে এসে দাঁড়ালো। আজকে মিমির চেহারায় অন্যরকম একটা আনন্দের ছাপ দেখা যাচ্ছে, কিন্তু কেন তা আমার অজানা। আর মিমি হেসে হেসে আমাকে জিজ্ঞেস করলো, এই, তুমি ব্রেকফাস্ট করেছো? এই মাত্র করে এলাম। ভালো করেছো। আচ্ছা, আমরা যে কালকে এখান থেকে চলে যাচ্ছি, তুমি কি তা জানো? হ্যাঁ, এই সবেমাত্র জানতে পারলাম। ভালো, আমি তোমার জন্য একটা সারপ্রাইজ গিফট রাখছি। চুপ করে রইলাম। ভাবছি আজকে কি কোনো স্পেশাল দিন নাকি, যার সাথে কথা বলছি সেই আমার জন্য সারপ্রাইজ রাখে। এমন সময় মিমি বলল, এই, কি হলো? কি ভাবছো? কিছু না। কি সারপ্রাইজ সেটা দেখাও তো। সেটা এইখানে নয়, ঢাকাতে গিয়ে দিব। ও আচ্ছা, আর কথা বাড়ালাম না, কারণ মিমির সাথে কথা বললে অন্য রকম একটা ফিলিংস জাগে। পিচ্ছি মেয়েটা কবে জানি আমাকে তার ফাঁদে ফেলে কে জানে। হঠাৎ কে জানি আমার বাম হাতটা ধরে ঘুরিয়ে আমাকে ঠাস ঠাস করে একটা চড় মারল। খুব জোরেই চড়টা মেরেছে, চিনচিন ব্যথা করছে। সামনের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম রাগী লোক নিয়ে তাকিয়ে আছেন। এখন আমি বুঝতে পেরেছি ম্যাডাম আমাকে এত কেন মারে। মিমির সাথে কথা বললে ওনার ভয় হয়, যদি আমি মিমির প্রেমে পড়ে যাই। এই ভয়ের জন্যই বুঝি ম্যাডাম আমাকে মিমির সাথে কথা বলতে বারবার বাধা দেয়। আমি মিমির দিকে তাকিয়ে দেখি সে মাথা নিচু করে আছে। ম্যাডামের চোখে চোখ পড়তে আমি মাথা নামিয়ে ফেলি, কারণ উনি খুব রেগে আছে, তা আমি দেখলেই বুঝতে পারি। এখানে বেশিক্ষণ থাকলে মান সম্মান নিয়ে টানা টানা পড়তে পারে। তাই আমি ম্যাডামকে কিছু বলতে যাচ্ছিলাম, তার আগে ম্যাডাম আমার হাত ধরে বলল, চলো। আমি ভয় ভয় বললাম, কোথায়? ম্যাডাম কিছু না বলে আমার দিকে তাকিয়েছিলেন। এতেই আমার ভয়ে জান যায় যায় অবস্থা। ম্যাডাম আমার হাত ধরে টানতে টানতে মিমির সামনে থেকে নিয়ে এলেন একটা গাছের আড়ালে। ম্যাডাম আমাকে গাছের সাথে ধাক্কা দিয়ে লাগিয়ে দিলেন। ভয়ে আমার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেল। না জানি এখন আবার কি করে আমতা আমতা করছিলাম। হঠাৎ করেই ম্যাডাম আমার গালে একটা চুমু বসিয়ে দিলেন। আমি থ মেরে গেলাম। উনি আমার দিকে এক নজরে তাকিয়েছিলেন, আর আমি ওনার দিকে লজ্জায় তাকাতে পারছিলাম না। যদি কেউ দেখে তাহলে আমার 12টা বাজিয়ে ফেলতো।
ম্যাডামের তো মেয়ে মানুষ আমাকে ফাঁসিয়ে দিতে পারে, কারণ এখানে মানুষ মেয়েদের বেশি বিশ্বাস করে। ম্যাডাম দেখি এখন আমার দিকে এক নজরে তাকিয়ে আছে, তাই আমি বললাম, এটা করলেন কেন ম্যাডাম? এমনিই করেছি, তোমার কোনো প্রবলেম? গালটা আমার, আর আপনি কিস করবেন বিনা অনুমতিতে, প্রবলেম তো হবারই কথা। ওই কুত্তা, কি বললি? তোর কাছে অনুমতি নিতে হবে? থাপ্পড় দিয়ে তোর সব দাঁত ফালায় দিব। কিরে চুপ করে আছিস যে? কি বলবো, কিছু বলতে গেলে তো মারেন খালি। তোর কিছু বলতে হবে না, চল আমার সাথে। ডাক্তারের কাছে যেতে হবে তোর চেক আপ করানোর জন্য। আচ্ছা চলেন। তারপর আমি আর ম্যাডাম রিকশাতে বসলাম। ম্যাডাম আমার গা ঘেঁষে বসলেন আর আমার হাত ধরে কাঁধে মাথা রেখে বসে রইলেন। বেশ কিছুক্ষণ পর ম্যাডাম আমার গালে হাত দিয়ে বললেন, জ্বরটা খুব জোরে লেগেছে তাই না? ম্যাডামের কোমল হাতের স্পর্শে আমি শিহরিত হয়ে উঠি। মন চাচ্ছিল ওনাকে জড়িয়ে ধরি, তবে ওটা করার সাহস আমার নেই। তাই আমি হেসে বললাম, না। আসলে আমি রাগের মাথায় কখন কি করে বসি নিজেও জানি না। প্লিজ তুমি রাগ করো না। চর দেওয়াতে আমি কোনো কষ্ট পাইনি। কষ্ট তো একটাই, যে আমি কোনো দিনও বিয়ে করতে পারবো না। মানে কি বলছো এসব? মানে এক গালে চুমু খেলে বিয়ে হয় না? আপনার জন্য কি আমার কোনো দিনও বিয়ে হবে না? আরে না, এসব কথা সব গুজব। তোমার বিয়ে হবে বলতে গিয়েও থেমে গেলেন। তাই আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কি আপনি কি বলতে গিয়ে থেমে গেলেন কেন? কিছু না, চুপ। আমি রাগ দেখিয়ে মুখ অন্য পাশে ঘুরিয়ে নিলাম। ম্যাডাম তা দেখে আমার অন্য গালেও একটা চুমু খেলেন। এটা দেখে আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। এটা কি করলেন আপনি? তুই যে বললি এক গালে চুমু দিলে বিয়ে হয় না, তাই এটাতেও দিলাম। কেউ এভাবে দেয়? তো কি হবে? তয় শুনি, আমি যেভাবে পারি সেভাবেই দিব। আমি শিখিয়ে দেই? একটা লাথি দিয়ে রিক্সা থেকে ফেলে দিব বলে দিলাম। আমি আর কিছু বললাম না। একটু পর রিক্সা থেকে নেমে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার আমার হাতের ব্যান্ডেজ খুলে দিয়েছে, আর আমার নাকি কোনো প্রবলেম হবে না, আমি আগের মতো সব কিছু করতে পারবো। তারপর ডাক্তারের ওখান থেকে বেরিয়ে ফুটপাথ দিয়ে হাঁটছি। আমি ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এবার কোথায় যাবেন? আমার এক বান্ধবীর বাসায়। আমি কোনো আপত্তি করলাম না। তারপর ম্যাডাম আর আমি নানান বিষয় নিয়ে কথা বলছি। আমরা কিছুখানিক পরে একটা বাড়ির সামনে এসে দাঁড়ালাম। বাড়িটা খুব সুন্দর ও বড় বটে, একটা বিদেশি রিসর্টের মতো। আমি ম্যাডামকে বললাম, আপনি তো বলেছেন আমাকে সারপ্রাইজ দিবেন, তাহলে কি এটাই আপনার সারপ্রাইজ? ধুর বোকা, এইটা তো আমার বান্ধবীর বাড়ি। সারপ্রাইজ তাকে রাতে দিব। ও আচ্ছা। চলো ভেতরে যাই। তারপর ভিতরে চলে গেলাম। ভিতরে গিয়ে আমার তো টাসকি খাওয়ার মতো অবস্থা। এখানে এত ছেলে আর মেয়ে কী করছে? সবার পরনে শার্ট আর প্যান্ট, কেউ কেউ দামি দামি কোট পরেছে, সবার হাতে জুস আর আজে বাজে পানীয় জিনিস। তো সাধারণত আজকালকার ছেলেদের হাতে নাইট ক্লাবে দেখা যায়। হঠাৎ করে একটি মেয়ে আমাদের দিকে দৌড়ে আসছে। পরনে তার গোলাপি রঙের লেহেঙ্গা, দেখতে রাজকন্যার মতো। সে আমাদের সামনে আসলো আর আমার গাল টেনে ধরে বলল, হাউ সুইট দুলা ভাই। কথাটা শোনার পর সাথে সাথে চমকে উঠলাম। আকাশ থেকে পড়লাম মনে হয়। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রইলাম। কি বলছে মেয়েটা? আমি নাকি তার দুলাভাই? মনে হয় মেয়েটির মাথায় সমস্যা আছে। ম্যাডামের দিকে একটু তাকিয়ে বুঝতে পারলাম ম্যাডাম মেয়েটাকে চোখের ইশারায় কি জানি বলছে। কিছু বুঝতে পারলাম না। তার আগে মেয়েটি আবার বলল, আপু, তুই এই ছেলেটাকে কোথায় পেলি রে? ইস, তোর আগে যদি আমার সাথে দেখা হতো তাহলে আমি নিজেই লাইন মারতাম। ইস, কি সুইট দেখতে রে। কথাটা শুনে বুঝতে পারলাম ম্যাডামের ছোট বোন হয়তো। ছোট হলে কি হবে, একেবারে পাকা বুড়ি একটা। নিজেকে কেমন জানি হিরো হিরো মনে হতে লাগলো। এই প্রথম কোনো মেয়ে আমাকে সুইট বলল। জানি না সত্যি কথা বলছে নাকি পাম মারছে। এসব ভেবে নিজের অজান্তেই আমার মুখে হাসি ফুটে উঠল। হাসি থামিয়ে যেই মেয়েটিকে কিছু বলতে যাব, ঠিক তখনই মাঝখান থেকে ম্যাডাম বললেন, তুই চুপ থাকবি? বেশি পাকা হয়ে গেছিস তাই না? দাঁড়া, তোর আপুর কাছে নালিশ করব তোর নামে। কোথায় তোর আপু? ওকে দেখতে পাচ্ছি না যে। আপু এখনো রুমে আছে, রেডি হচ্ছে, যাও সেখানে।
আমি ততক্ষণে দুলাভাইয়ের সাথে আলাপ করি। আচ্ছা কর, জিসান আসো, ভেতরে আসো। মাথা নাড়ালাম। কি হচ্ছে এসব আমার সাথে, আমি কিছুই বুঝতে পারছি না। তার মধ্যে মেয়েটি আবার বলল, আসেন দুলাভাই, আসেন, ভিতরে আসেন। কথাটা বলতে বলতে আমার হাত ধরে বসলো। আমি কিছু বললাম না, পিচি মেয়ে তো তাই। ম্যাডামকে দেখলাম সিঁড়ি বেয়ে উপরে যেতে 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 বেশ কয়েকবার আমার দিকে তাকাচ্ছিল, কিন্তু আমি তেমন ঠিকভাবে তাকাইনি। অতঃপর মেয়েটি আমাকে একটি সোফায় এনে বসালো আর বকবক করতে লাগলো। আমি এখনও বুঝে উঠতে পারলাম না মেয়েটি ম্যাডামের কি হয়। এমন সময় মেয়েটি বলল, আচ্ছা দুলাভাই, আপুর সাথে তোমার কোথায় দেখা হয়েছিল আর কিভাবে পরিচয় হয়েছিল বলো না প্লিজ প্লিজ। কথাটা শুনে হেসে উঠলাম। আমি তো ম্যাডামকে ঠিক করে দেখেই পারলাম না, তো কিভাবে বলবো। তাই আমি তাকে বললাম, তোমার আপুর সাথে আমার প্রথম দেখা হয় স্কুলে, আর সেখান থেকেই পরিচয়। তার মানে ছোটকাল থেকে তোমাদের এইসব চলছে? এসব মানে? এই যে লুকিয়ে লুকিয়ে সবার চোখ ফাঁকি দিয়ে লুতোপুতো প্রেম করছো। আমি বুঝতে পারলাম মেয়েটি একটু বেশি বুঝে, তাই মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। কথা বলতে বলতে জানতে পারলাম ম্যাডাম ওর বোনের খুব ভালো বন্ধু, আর আজকেই ওর আপুর জন্মদিন, তাই বাড়িতে এত মানুষ। কিছুক্ষণ পর ম্যাডাম এলেন, সাথে একটা মেয়েও আছে। মেয়েটি সাদা ড্রেস পরেছিল, দেখতে একদম সাদা পরীর মতো। দেখতে দেখতে সন্ধ্যা ঘনিয়ে এলো। তারপর কেক কাটা হলো। ম্যাডাম তার বান্ধবীর সাথে কথা বলছে। আমি জানি না ওরা কি বলছে। আমি ওদের থেকে দূরে দাঁড়িয়েছিলাম, তাই ওদের কথা শুনতে পাইনি। অবশেষে ম্যাডাম ও তার বান্ধবী আমার সামনে এলো। মেয়েটির চোখে মুখে কেমন একটা আপসেট আপসেট ভাব দেখা যাচ্ছে। বুঝতে পারলাম ম্যাডাম এখন চলে যাবে। তাই ম্যাডামের বান্ধবীর নাম রিয়া। রিয়া আমাকে বলল, এই যে মিস্টার জিসান সাহেব, আমার বান্ধবী কিন্তু আপনাকে চোখে হারায়। ওকে একদম কষ্ট দিবেন না। যদি কখনো শুনি ওকে কষ্ট দিয়েছেন, তো আপনার কপালে খারাপই আছে, এই বললাম। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম, কারণ আমিও যে ম্যাডামকে ভালোবেসে ফেলেছি, আর আমি জানি ম্যাডামও আমাকে ভালোবাসে, তাই আমাকে অন্য মেয়েদের সাথে কথা বললে সহ্য করতে পারে না। তারপর ম্যাডাম আর আমি বিদায় নিলাম সেখান থেকে। ম্যাডাম কিছুটা চুপচাপ রয়েছেন, হয়তো এতদিন পর ওর বান্ধবীর সাথে দেখা হলো, আর ছেড়ে যেতে একটু কষ্ট তো হবেই ম্যাডামের। এই নীরবতা আমি একদম সহ্য করতে পারছিলাম না, তাই ম্যাডামকে খুশি করার জন্য কথা বলতে লাগলাম। আচ্ছা ম্যাডাম, এখন আমরা কোথায় যাচ্ছি? নদীর পাড়ে। কেন ম্যাডাম, সেখানে গিয়ে কি করবেন? আছে যাই, তারপর দেখতে পাবে। আর জানো, রিয়া আর আমি দুজন নদীর পাড়ে খুব ঘোরাঘুরি করতাম। আজ 3 মাস পর রিয়ার সাথে দেখা। আমি বুঝতে পারলাম ম্যাডামের মনের অবস্থা ভালো নয়, হয়তো নদীর পাড়ে গেলে ভালো হবে। হঠাৎ করে মনে পড়ল ম্যাডাম সেই সারপ্রাইজের কথাটা, কিন্তু কখন দেবেন? ম্যাডাম কি ওনার সারপ্রাইজের কথা ভুলে গেছেন নাকি? ওনাকে কি মনে করিয়ে দিব কথাটা? না না, এখন না। তাই চুপচাপ ওনার পাশে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পরে খুব বড় সুন্দর নদীর পাড়ে এলাম। নদীর পানিতে চাঁদের আলো পড়ে ছলছল করছে। তারপর আমি আর ম্যাডাম নদীর পাশে বসে পড়লাম। ম্যাডাম আমার কাছে মাথা দিয়ে বসে রইলেন। হালকা মৃদু বাতাসে দুজনের মনের মধ্যে উথাল পাতাল ঢেউ উঠছে, তাই আমি ম্যাডামের হাতটা শক্ত করে ধরলাম। হয়তো ম্যাডাম বুঝতে পেরেছে আমিও তাকে ভালোবাসি, কিন্তু কেউ কাউকে বলতে পারছি না। কিন্তু আর যাই হোক, আমি আমার মনের কথা ম্যাডামকে কোনোদিনও খুলে বলবো না। উনি যদি নিজে থেকে বুঝতে পারে তাহলে ভালো, না হলে সম্পর্কটা অপ্রকাশিত রয়ে যাবে। হ্যাঁ, আমি রিয়েল লাইফেও এমন কাউকে আমার মনের কথা খুলে বলতে পারি না, আর সেদিন দুজন দুদিকে রব, কিন্তু এমনটা আমি মন থেকে কোনোদিন চাইবো না। কিছুক্ষণ পর ম্যাডামের গলার আওয়াজ শুনে বাস্তবে ফিরলাম। আচ্ছা জিসান, যদি সময়টা এখানে থমকে যেত তাহলে কত ভালো হতো, তাই না? খুব সুন্দর মুহূর্ত, যা আমি কখনো ভুলতে পারবো না। আমাকে তো একদিন ঠিকই ভুলে যাবে। কেন ম্যাডাম, এমনটা কেন বললেন? বারে, আমি তোমার কি হই যে তুমি আমাকে মনে রাখবে? এত মায়াবী অভিমান ও আবেগ আদর মিশ্রিত কণ্ঠে কথাগুলো বলতেছে যে আমার হৃদয় ভেঙে চুরে একাকার হয়ে যাচ্ছে। আমার কান্না চলে আসতেছে। মনের মানুষ মনেই থাকে, তাকে কখনো ভোলা যায় না। মানে? কিছু না,
বুঝিয়ে বলো। আপনি তো আর অবুঝ নন যে বলে বোঝাতে হবে। প্লিজ জিসান, বুঝিয়ে বলো। আমি আর পারছি না এই দূরত্ব সহ্য করতে। দূরত্ব যদি সহ্য করতে না পারেন তাহলে কাছে যাওয়ার চেষ্টা করেন। হয়তো সেই মানুষটা আপনাকে কাছে চায়, নিজের করে পেতে চায়। কিন্তু আমি বুঝবো কিভাবে সেই মানুষটা সত্যি আমাকে চায়? মনের কথাটা একবার খুলে বলে দেখতেই পারেন, যদি সে রাজি না হয়? হতেও পারে, বলে দেখেন না একবার। তাই? আচ্ছা, ওয়েট। এই কথা বলে ম্যাডাম ওনার ব্যাগ থেকে একটা ছোট্ট বক্স বের করলেন, খুব সুন্দর করে প্যাক করা। উনি সেটা আমার হাতে ধরিয়ে দিল। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। এখন হয়তো ম্যাডাম ওনার মনের কথা বলতে চায়, কিন্তু সেই কথা না বলে বক্স ধরিয়ে দিল। তাই ম্যাডামকে জিজ্ঞেস করলাম, এটা কি? এটা হলো আমার সুখ ও দুঃখের চাবিকাঠি। মানে? এটার উপর নির্ভর করছে সে কি আমাকে গ্রহণ করবে নাকি দূরে ঠেলে দিবে। ও আচ্ছা, এটা কি আমি খুলতে পারি? সেটা তোমার ইচ্ছা। তারপর আর কিছু না বলে বক্সটা খুললাম। তার মধ্যে সবার উপরে ছোট্ট একটা কার্ড রয়েছে। কার্ডটা আগে নিলাম। তার মধ্যে খুব সুন্দর করে লেখা রয়েছে, আই লাভ ইউ। সাথে সাথে ম্যাডামের দিকে তাকালাম। ম্যাডাম সাথে সাথে লজ্জায় মুখ অন্যদিকে ঘোরালো। ম্যাডামের সেই লজ্জা মাখা মুখ দেখার জন্য আমার মন খুব উতলা হয়ে রয়েছে। জানি না কবে সেই সৌভাগ্য হবে আমার, কিন্তু খুব তাড়াতাড়ি সেটা হবে। তারপর বক্সটার ভিতরে আরও কিছু জিনিস রয়েছে। সেটা হলো রূপার তৈরি একটা ব্রেসলেট। দেখেই বোঝা যায় খাঁটি রূপা দিয়ে তৈরি হয়েছে। আর তার মধ্যে খোদাই করা হয়েছে JN। বুঝলাম জে দিয়ে আমার নাম, কিন্তু এন দিয়ে কার নাম? তাই ম্যাডামকে জিজ্ঞেস করলাম, জে এর মানে বুঝলাম, কিন্তু এন এর মানে কি? যদি দয়া করে একটু বুঝিয়ে বলতেন। বুদ্ধু, এন দিয়ে আমার নাম হয়, এন মানে নীলা। তাহলে তোমার নাম নীলা? উপ সরি। ওই সরি কেন? না মানে ভুল করে তুমি বলে ফেলেছি তাই। আচ্ছা, এখন আমার উত্তরটা চাই। এখনই চাই নাকি? হ্যাঁ, কথাটা বলতে কেমন জানি ফিল হচ্ছে, একটু লজ্জা লাগছে। তাই মাথা নিচু করে ভাবছি এখন বলবো কিভাবে। এর মধ্যে ম্যাডাম বলে উঠল, কিরে বলিস না কেন? কথাটা শুনে বুঝে গেলাম ম্যাডাম এখন রেগে যাচ্ছে। বেশিক্ষণ চুপ করে থাকলে বিপদ এসে হাজির হবে। তাই ম্যাডামকে বললাম, এখন না বললে হয় না? না হয় না, এখন বল। আচ্ছা, যদি রাজি না হই তাহলে? তাহলে তোকে মেরে এখানেই পুঁতে রেখে যাব। ওরে বাবারে, না থাক, আমি রাজি। আমি কেন, আমার 14 গোষ্ঠীও রাজি। গুড বয়, এবার লক্ষ্মী ছেলের মতো কথাটা বলে ফেলো। কোনটা? না কোনটা মানে? একটা থাপ্পড় মারলে বুঝতে পারবি কোনটার কথা বলছি। থাক বলছি। অবশেষে ঠিক করে নিলাম কথাটা বলে দেই। তাই মাথা নিচু করে হুট করে বলে দিলাম, আই লাভ ইউ। বলেই সাথে সাথে মুখ ঘুরিয়ে নিলাম। আর সেটা ম্যাডামের নজর এড়ায়নি। তাই তিনি সাথে সাথে বলে উঠলেন, ওই মুখ ঘুরিয়ে নিলে কেন? শরমে। ইস, কি শরম রে! যেখানে আমার শরম লাগার কথা সেখানে ওনার শরম লাগছে। ঢং। তাই। হঠাৎ করে ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। ওনার শরীরের উষ্ণতা আমি অনুভব করতে পারছিলাম। ওনার উষ্ণ গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছিল, তা আমি বেশ বুঝতে পারছিলাম। ধীরে ধীরে ম্যাডাম আমাকে তার নেশায় ডুবতে বাধ্য করলো। আমি আর পারলাম না, তাই ওনাকে জড়িয়ে ধরলাম। পরম ভালোবাসায় ওনাকে আমার বুকের সাথে চেপে ধরলাম। কিছুক্ষণ এইভাবে ম্যাডাম আমার বুকে মুখ লুকিয়ে রাখলেন। ডুবে রইলাম কল্পনার রাজ্যে। ভাবিনি কোনো দিনও যাকে প্রথম দেখে ক্রাশ খেলাম সে আমাকে ভালোবাসে। আজ আমি ভীষণ খুশি এটা ভেবে যে কেউ তো আমাকে ভালোবাসে। হঠাৎ করে নীলা ম্যাডাম বললেন, এই জিসান, আমাকে বিয়ে করবে? ম্যাডাম বুকের মধ্যে মুখ লুকিয়ে কথাটা বললেন। কথাটা শুনে একটু হেসে বললাম, মনে হচ্ছে ম্যাডামের খুব তাড়া। তারা তো থাকবেই, কখন না জানি আমার এই কলিজাকে কেউ কেড়ে নিয়ে যায়। খুব ভয় হয়, সব সময় ভয়ে ভয়ে থাকতে হয়। ম্যাডাম বুকের মধ্য থেকে মাথাটা তুললেন। আমি বললাম, ভয় নেই, আমি কখনো কারো কাছে যাব না। এ ব্যাপারে আপনি একেবারে নিশ্চিন্ত থাকতে পারেন। হঠাৎ ম্যাডাম আমার মুখে আঙুল দিয়ে বললেন, চুপ! আর আপনি করে বলবে না, তুমি করে বলবে। ঠিক আছে, কিন্তু স্কুলে কি বলে ডাকবো তাহলে? তখন ম্যাডাম বলে ডাকবে, আর যখন তুমি আর আমি থাকবো তখন তুমি করে ডাকবা, কেমন? আচ্ছা, বলবো। আর হ্যাঁ, কখনো আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না, ওকে? ওকে। মিমির থেকে দূরে দূরে থাকবা। ওকে। প্রতিদিন আমাকে রিকশা করে ঘোরাবা। ওকে। আমি কষ্ট পাই এমন কোনো কাজ কখনো করবে না। কিন্তু আমি কিভাবে বুঝবো যে তুমি আমার কোনো কাজে কষ্ট পাও বা পাবে? সেটা ধীরে ধীরে জানতে পারবে। ঠিক আছে, আমি না তোমাকে একটিবার দেখতে চাই। এখন না, বিয়ের পর।
এখন দেখলে কি হবে? কিছু না, আমি তো দেখতে কালো, তুমি আমাকে এখনই দেখলে পালিয়ে যাবে। তাই আগে বিয়ে করো, তারপর তুমি আমাকে দেখবে। আর তখন আর চাইলেও কেউ তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে না আল্লাহ ছাড়া। আর তুমিও কোথাও পালাতে পারবে না, বুঝেছো বাবু? ধুর, যাও, তোমার সাথে আর কথাই বলবো না বলেই সেখান থেকে উঠে চলে যেতে চাইলাম। ম্যাডাম আমার হাত ধরে আবার বসিয়ে দিলেন আর শক্ত করে জড়িয়ে ধরলেন। এত শক্ত করে জড়িয়ে ধরলেন যে আমি নড়াচড়া করতে পারছিলাম না। কিছুক্ষণ পর কান্নার গুনগুন শব্দ শুনতে পেলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি ম্যাডাম বুকের মধ্যে মুখ লুকিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আমি ওনার কান্না একদম সহ্য করতে পারি না, কেন জানি না। উনি কাঁদলে আমার বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে ওঠে আর রাগ করে থাকতে পারলাম না। ওনার মাথায় হাত বলিয়ে দিতে দিতে বললাম, এই কি হয়েছে, কাঁদছো কেন? তুমি আমাকে সত্যিই ভালোবাসো তো? বড্ড ভালোবাসি তোমায়, বিশ্বাস করো। আমাকে দেখার পর এরকম ভাবে ভালোবাসবে নাকি আমাকে অবহেলা করবে? এসব কি বলছো? অবহেলা করব কেন? তুমি দেখতে যেমনই হও না কেন, আমি তোমাকে ভালোবাসি। আর তোমার প্রতি আমার ভালোবাসা কোনো দিনও একটু কমবে না, দেখে নিও। সত্যি? 3 সত্যি ম্যাডাম। ম্যাডাম আমার বুকের মধ্যে থেকে মাথা তুলে বললেন, আচ্ছা, আমার কপালে একটা চুমু দাও। কেন? আহা, এত কথা বলো কেন? যা করতে বলেছি তাই করো। তারপর আর কোনো আপত্তি করলাম না। ওনার বোরখা পরিহিত কপালে আলতো করে একটা চুমু খেলাম আর বললাম, হয়েছে ম্যাডাম? জি, হয়েছ। এই তোমার গালে কি হয়েছে? কই, কোন গালে শুনি? হঠাৎ করে ম্যাডাম আমার গালটা ডান পাশে করে হুট করে একটা চুমু দিয়ে বসলেন। আমি তো বোকা বনে গেলাম। ম্যাডাম লজ্জায় আমার বুকে মুখ লুকালো। তা দেখে আমি হেসে হেসে বললাম, এই তুমি আমার অনুমতি ছাড়া আমার গালে কিস করো কেন? অনুমতি নিতে হবে কেন? এটা তো আমার অধিকার। ও তাই বুঝি, তাহলে তোমার গালে কিস করি, এটাও তো আমার অধিকার। না না জিসান, এমনটা করো না, তাহলে কিন্তু আমি এখান থেকে চলে যাব। থাক, যেতে হবে না। এটার বদলা আমি বিয়ের পর নেব। হ্যাঁ, তাই কইরো, তখন সুদে আসলে ও লাভ পাবে। এই বলে ম্যাডাম আমাকে জড়িয়ে ধরলেন। আমি তাকে জড়িয়ে ধরলাম। কিছুক্ষণ পর কেন জানি মনে হচ্ছে আমার কানের লতি ধরে কেউ টানছে। বেশ ব্যথা অনুভব করছি, কিছু বুঝতে পারছি না। হঠাৎ ম্যাডাম আমাকে ছেড়ে দিয়ে একপাশে দাঁড়িয়ে গেলেন। অবাক হয়ে যাই, তাই আমি উঠে পেছনে তাকাতেই আমার চোখ কপালে উঠে যায়। ভয়ে আমি কাঁপাকাঁপি করতে লাগলাম। এই হালকা ঠান্ডা বাতাসে আমার ঘাম ছুটতে লাগলো। এখন শুধু পালানোর জন্য রাস্তা খুঁজছিলাম। মন বলছে এই দৌড়ে পালিয়ে যাই, কিন্তু এখন আর কোনো উপায় নেই, কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা আর মা। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি, কিছু বলার সাহস পাচ্ছি না। কিভাবে বলবো আমি? তখন আম্মু বলল, এখনই এত প্রেম, বিয়ের পর আবার পর করে দিবি না তো আমাদের? তারপর আব্বু বলল, আরে না, ও আমার ছেলে, এরকম কাজও করতেই পারে না। হ্যাঁ, তোমার ছেলে তোমার মতো লুকিয়ে লুকিয়ে প্রেম করে। তারপর আম্মু ম্যাডামের সামনে গেলেন আর বললেন, এমনিতে একটা ইমানদার বৌমা চাই আমাদের এই বিয়েতে কোনো আপত্তি নাই, কি বলো? ঠিকই বলেছ, আমাদের ছেলের কপাল ভালো যে এরকম একটা মেয়ে তার জীবন সঙ্গী হতে যাচ্ছে। আব্বু ও আম্মুর কথা শুনে নিজের অজান্তেই হেসে ফেললাম, কিন্তু তাদের বুঝতে দিলাম না। মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর চোখে তাকিয়ে দেখি ম্যাডাম আম্মুর পা ধরে সালাম করলো। তারপর আব্বুকেও একইভাবে সালাম করলো। তারপর ম্যাডাম আমার পাশে দাঁড়িয়ে পড়ল। তা দেখে আব্বু বলল, বাহ, দুজনে কি সুন্দর বানিয়েছে। ঠিক বলেছ, খুব মানিয়েছে ওদের। আমি চুপ করে আছি তখনও। আমি অবাক হয়ে গেলাম এটা ভেবে যে তারা ম্যাডামের নাম ঠিকানা ও পরিচয় না জেনে তাকে মেনে নিল। এটা কি করে সম্ভব? ওরা কি ম্যাডামকে আগে থেকে চিনতো নাকি অন্য কিছু? ম্যাডামকে কি আগে দেখেছেন? তা না হলে বলল কি করে যে আমাদের দুজনকে মানিয়েছে? ম্যাডাম তখনও বোরখা পরেছিলেন। তারা একটিবারও বললেন না ম্যাডামকে দেখার কথা। তাহলে সত্যি ওনার ম্যাডামকে চিনতো। আর কিছু ভাবতে পারছি না। আমার মা বাবা ম্যাডামকে আগে থেকে চিনতো আর আমি তাকে চিনি না? না না, এটা হতে পারে না। আমিও নিশ্চয়ই ম্যাডামকে চিনি, কিন্তু বুঝবো কিভাবে? উনি তো বিয়ের আগে আমাকে তার মুখ দেখাবেন না। হঠাৎ আব্বুর ডাক শুনে বাস্তবে ফিরলাম।
এই যে নবাবের ছেলে, আর লজ্জা পেতে হবে না, আপনার বিয়ের আয়োজন করতে হবে। আমি মাথা নাড়িয়ে হ্যাঁ বললাম। এখন চলো, আমি তোমার স্যারের সাথে কথা বলছি, তারা তোদের যাওয়ার অনুমতি দিয়েছে। হুম। তারপর সবাই গাড়িতে গিয়ে বসলাম। আব্বু গাড়ি ড্রাইভ করছে, আম্মু তার পাশে বসে আছে। আমি আর ম্যাডাম পিছনের সিটে বসলাম। এমনিতেও রাত, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। তারপর ম্যাডাম আমার পাশে বসে বারবার আমাকে চিমটি দিচ্ছে। উফ, এখনই এত জ্বালায়, না জানি বিয়ের পর কত জ্বালাবে। চুপচাপ শুধু ম্যাডামের করা অত্যাচারগুলো সহ্য করে যাচ্ছিলাম। ভোরের দিকে আমরা সবাই বাসায় পৌঁছে গেলাম। অতপর আম্মু আর নীলা ম্যাম এক রুমে শুয়ে পড়েছেন। আমি আর আব্বু আমার রুমে শুয়ে পড়লাম। এই প্রথম আব্বুকে দেখছি আম্মুকে ছেড়ে একা ঘুমাতে। আমি তো জানি আম্মু পাশে না থাকলে আব্বুর ঘুম হয় না। হয়তো আম্মুরও একই অবস্থা। দুজন দুজনকে অনেক ভালোবাসেন, তাই তো নিজের একমাত্র ছেলের ভালোবাসা হাসি মুখে মেনে নিলেন। কারণ তারা ভালো করেই জানেন আপন মানুষকে কাছে না পাওয়ার যন্ত্রণা কী। অবশেষে সকাল হয়ে গেল। আমি বেশিক্ষণ ঘুমাতে পারিনি। সকালে আব্বুর ডাকে ঘুম ভেঙে গেল। তারপর আব্বুকে দেখলাম, তার ঘুম হয়নি, কারণ তার চোখ দেখে বোঝা যায়। আমি তা না দেখার ভান করে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে চলে এলাম খাবার টেবিলে। এসে দেখি মা আর ম্যাম কিচেনে। ম্যাডামের পরনে কালো বোরখা ছিল, একদম আম্মুর মতোই কাজ করছে। দেখতে পেলাম না রান্না করার সময় ম্যাডামকে কেমন দেখায়। ব্যাড লাক। অবশেষে নাস্তা পরিবেশন করা হলো। ম্যাডাম আমার পাশে বসেছে আর আব্বু আম্মু একসাথে বসেছেন। আমি মনে মনে বলছি, এখন কি হবে ম্যাডামের? এখন তো ওনাকে দেখেই ছাড়বো। নিকাব না তুলে খাবে কিভাবে? এসব ভেবে ওনার দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছিলাম। ম্যাডাম হয়তো বুঝতে পেরেছে আমি কেন হাসছি, তাই ম্যাডাম বললেন, আন্টি যদি কিছু মনে না করেন তাহলে কি একটা কথা বলতে পারি? বলো মা, কি কথা বলবে? যদি কিছু মনে না করেন তাহলে কি আমি খাবারটা অন্য রুমে খেতে পারি? সবাই হাঁ করে ম্যাডামের দিকে তাকিয়েছিলাম। যেতে পারো, তবে এক শর্তে। জি বলুন। এখন থেকে আমাকে মা বলে ডাকতে হবে। ঠিক আছে মা, আমি তাহলে যাই। ঠিক আছে, যাও। তারপর ম্যাডাম ওনার খাবারটা নিয়ে চলে গেলেন আম্মুর রুমে। আমি বোকার মতো বসে রইলাম। চান্সটা মিস করলাম। এখন আর উপায়ও নেই যে লুকিয়ে গিয়ে দেখব। দেখতে গেলে আম্মুর কেলানি খেতে হবে। খাওয়া দাওয়া শেষে আমি আমার রুমে চলে এলাম। আজ স্কুল বন্ধ। হঠাৎ আব্বু আমার রুমে এসে বললেন, এই নে, এটা পরেন। এটা কি আব্বু? খুলে তো দেখ। তারপর প্যাকেট থেকে জিনিসটা বের করে দেখলাম এটা একটা গোল্ড কালার পাঞ্জাবি। অবাক হয়ে আব্বুকে জিজ্ঞেস করলাম, এটা দিয়ে কি করব? কি করবি মানে? এটা পরে জলদি আয়। কিন্তু কেন সেটা তো বলবে। বাইরে আয়, তাহলে বুঝতে পারবি। আচ্ছা। অতপর আব্বু হাসতে হাসতে বাইরে চলে গেলেন। আমি বুঝতে পারলাম না আব্বু কেন হাসছে। তারপর রেডি হয়ে বাইরে গেলাম। গিয়ে দেখি আব্বু ও আম্মু নতুন কাপড় পরেছেন। সেখানে ম্যাডামকে দেখতে পেলাম না। মনে হয় আম্মু রুমে আছে। এদিকে মা বাবা আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসতেছে। আমি আব্বুকে জিজ্ঞেস করলাম, কি ব্যাপার এভাবে হাসছো যে? একটু পর বুঝতে পারবি। হঠাৎ ম্যাম আম্মুর রুম থেকে বেরিয়ে এলো। ওনাকে দেখে আমার চোখে এক আলোক রশ্মির ঝলক এসে পড়ল। দিনের আলোতে ওনার বোরখার নীল রং ঘরের চারদিক মাতিয়ে তুলছে। শুধু আমি না, বাবাও ম্যাডামের দিকে এক নজরে তাকিয়েছিলেন। এমন মনে হলো যে আমরা কোনো নীলপরীকে আমাদের সামনে দেখছি। ম্যাডাম আমার সামনে এসে প্রথমে আব্বু আম্মুকে সালাম দিল। আসসালামু আলাইকুম। আব্বু আম্মু আমাকে এইভাবে কেন দেখছেন? আমাকে কি এই পোশাকে দেখতে খারাপ লাগছে? আরে আরে না, তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কোনোদিন ভাবতে পারিনি এমন সুন্দর একটা মেয়ে আমার ছেলের বউ হয়ে আসবে। হ্যাঁ রে মা, তোকে খুব সুন্দর লাগছে। আচ্ছা তোরা আয়, আমি আর তোর আম্মু গাড়িতে গিয়ে বসছি। আমি আর ম্যাম মাথা নাড়ালাম। তারপর মা বাবা চলে গেল। এদিকে ম্যাডাম আমার সামনে এগোচ্ছিল আর আমি এক পা দুপা করে পিছিয়ে যাচ্ছিলাম। হঠাৎ ম্যাডাম আমার কলার চেপে ধরলেন। তাই আমি বললাম, এই কি করছো, ছাড়ো বলছি। না না, ছাড়বো না। আগে বলো আমাকে কেমন লাগছে? তোমার না নীল রং ভালো লাগে? তাই তো নীল রঙের বোরকা পরলাম। বলো না আমাকে কেমন লাগছে? একদম পচা লাগছে দেখতে।
এখন আমাকে ছাড়ো বলছি। না, আমি ছাড়বো না। তুমি মিথ্যা বলছো কেন? এবার কিন্তু আমি কান্না শুরু করে দিব। হাই হাই, কি বলে এসব? এখন যদি কান্না করে তাহলে আব্বু আমাকে কাঁচাই খেয়ে ফেলবে, তাই এবার সত্যিটা বলতে হবে। আরে না, কেঁদো না, তোমাকে সত্যি খুব সুন্দর লাগছে, চোখ ফেরানো যাচ্ছে না, বিশ্বাস করো। দোয়া করি কারো নজর যেন না পড়ে আমার বোরখা ওয়ালির উপর। সত্যি? সত্যি। তাহলে আমার কপালে একটা চুমু দাও। না। দাও বলছি। আচ্ছা দিচ্ছি। এই বলে ম্যাডামের কপালে একটা আলতো করে চুমু এঁকে দিলাম। তারপর বললাম আমারটা দাও। আমার গালটা ম্যাডামের সামনে এগিয়ে দিলাম। যা দুষ্টু ছেলে। এই বলেই দৌড়ে পালিয়ে গেল। পেছন থেকে ডাকলাম, সারাই দিল না। কি পাজি মেয়ে, কিস দিলাম কিন্তু রিটার্নে কিছুই দিল না। বিয়ের পর দেখাবো তোমাকে মজা। তারপর আমি গাড়িতে বসলাম। আজ আম্মু আর ম্যাডাম পিছনে বসেছে। তারপর গাড়ি করে একটা জায়গায় এলাম। এটা তো ম্যাডামের বাড়ি, কিন্তু আব্বু জানলো কিভাবে? আব্বুর আম্মুর দিকে অবাক হয়ে তাকিয়ে রইলাম। আমি বললাম, এখানে কেন নিয়ে এলেন? ভেতরে চলো, বুঝতে পারবে। আর কোনো আপত্তি না করে ম্যাডামের কথা তো বাড়িতে ঢোকার জন্য দরজায় কলিং বেল চাপ দিলাম। কিছুক্ষণ পর একজন বৃদ্ধা এসে দরজা খুলে দিলেন। দরজা খুলতেই আমি সামনের দিকে তাকালাম। তাকে দেখে আমি মনে হয় কোনো স্বপ্ন দেখছি। ভাবিনি আমার জন্য এত বড় একটা সারপ্রাইজ রাখা ছিল। হঠাৎ সবাই আমার সামনে আসলো, এসেই বলল, কিরে, এতদিন পর আমাদের কথা মনে পড়লো তোর? ভাবতেও পারিনি তুই আমাদের সবাইকে এভাবে ভুলে যাবি। চুপ করে রইলাম, অবাক হয়ে সবার দিকে তাকিয়ে রইলাম। সব থেকে ভালো আর পুরনো স্মৃতিগুলো মনে পড়ে গেল আজকে। যারা আমার সামনে দাঁড়িয়েছিল তারা সবাই ছিল আমার পুরনো স্কুল জীবনের, আর দুজন ছিল ল্যাংটাকালের বন্ধু। এখন তারা ভার্সিটিতে পড়ে, আমি বাদে। কিন্তু এতদিন বাদে এদের দেখা পাবো আমি কোনোদিন আশা করিনি। আমাকে দেখে ওরা অনেক খুশি, তাদের থেকে বেশি আমি খুশি। ওরা আমাকে ভিতরে নিয়ে গেল। তারপর ম্যাডামের দিকে তাকিয়ে চোখের ইশারায় ম্যাডামকে ধন্যবাদ জানালাম। সবার সাথে অনেক কথা বললাম। অনেকক্ষণ ধরে ম্যাডামের জন্য বসে আছি। ম্যাডাম ওনার রুমে আছে। এর মধ্যে রাকিব বলে উঠল, দোষ শেষ পর্যন্ত ম্যাডামকে পটালি, আর কোনো মেয়ে পেলি না? আমি পটাইনি, এমনিতেই পটে গেছে। আর আব্বু আম্মু আমাদের সম্পর্কের কথা জানার পর তারা বিয়ে দিতে রাজি হয়ে গেছে। কিন্তু আমাদের একটা খটকা লাগছে, তোর ম্যাডাম আমাদের চিনল কিভাবে, আর এখানেই বা কেন এনেছে? জানি না রে, এটা শুধু আব্বু আম্মু ও ম্যাডাম জানে। মানতেই হবে বস, তুই খুব লাকি। হয়তোবা। তারপর অনেক কথা বলে বসে রয়েছি সোফায়। হঠাৎ ম্যাডাম রুম থেকে বেরিয়ে এলেন। সাথে করে ট্রেতে করে একটা কেকও নিয়ে এসেছে। তা দেখে সবাই হাঁ করে তাকিয়েছিল। আমিও অবাক হয়ে যাই। তারপর ম্যাডাম সবাইকে উদ্দেশ্য করে বললেন, তোমার কি জানো আজকে তোমাদের এইখানে কেন ডেকে আনা হয়েছে? আমিও সবাই মাথা নাড়িয়ে না উত্তর দিলাম, শুধু মা বাবা বাদে। আজ তোমাদের এই জন্যই ডেকে আনা হয়েছে কারণ আজ তোমাদের বন্ধু জিসানের জন্মদিন। কথাটা শোনার সাথে সাথে আমি অবাক হয়ে ম্যাডামের দিকে একবার চোখ তুলে তাকালাম। আর সবাই আমার কাছে এসে অভিনন্দন দিতে শুরু করলো। অনেকে সরিও বলছে, কারণ তাদের মনে ছিল না আজ আমার জন্মদিন। ওদের কিভাবে মনে থাকবে? আমারই তো মনে নেই যে আজ আমার জন্মদিন। আর কিছু ভাবার আগেই ম্যাডাম আমার হাত ধরে বললেন, জিসান আসো, কেকটা কাটো। আমি কোনো কথা বললাম না, কেকের সামনে গিয়ে দাঁড়ালাম। ম্যাডাম আবার বলল, মা বাবা তোমরা ওইখানে দাঁড়িয়ে আছো কেন? এখানে এসো। মা বাবা কিছু বললেন না, শুধু একটু হাসি দিয়ে বলল, আসছি। মা বাবা দুজনে আমার পাশে এসে দাঁড়ালেন। তারপর ম্যাডাম আমার হাতে ছুরি দিয়ে বললেন, এই নাও, এবার কেকটা কাটো। চারিদিকে সব বন্ধুরা হাততালি দিচ্ছে। আমি প্রথমে কেকের এক টুকরো অংশ আম্মুকে, তারপর আব্বুকে খাওয়ালাম। এখন শুধু ম্যাডাম বাকি আছে। আমি ম্যাডামের দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দিয়ে বললাম, এবার তোমার পালা। ম্যাডাম খুব সহজেই বুঝতে পারলেন আমার আসল উদ্দেশ্য হলো ম্যাডামকে দেখার। এখন আর পালানোর সুযোগ নেই। আমি কেক নিয়ে ম্যাডামের দিকে হাত বাড়াতেই ম্যাডাম দৌড় দিল। দৌড় দিতে দিতে বলল, খাবো না। আমি বোকার মতো কাকে নিয়ে দাঁড়িয়েছিলাম। সবাই এই কাণ্ড দেখে হেসে আন্তহারা হয়ে যাচ্ছে। আমিও কম না। এত সহজে হার মানার পাত্র আমি নই। তাই কেকের টুকরোটা হাতে নিয়ে আমিও ম্যাডামের পিছনে দৌড় দিলাম। আমার এই কাণ্ড দেখে মা বাবা খুব হাসছিল। ম্যাডাম সিঁড়ি বেয়ে উপরের একটা রুমে চলে গেল। আমি ভেবেছিলাম হয়তো দরজা ভেতর থেকে আটকে দেবে, কিন্তু তা করেনি। উল্টো আরও দরজাটা খুলে রেখেছে। আমি কেক হাতে ভিতরে গেলাম। গিয়ে দেখি ম্যাডাম জানালার একপাশে দাঁড়িয়ে আছে। তা দেখে আমি বলল, এবার তোমাকে দেখে ছাড়ব।
প্রথম দিন থেকে দেখার শখ ছিল তোমাকে, কিন্তু তুমি বলেছিলে বিয়ে না হওয়া পর্যন্ত আমাকে দেখাবে না। এসব ভাবছিলাম। ম্যাডামের ডাকে ধ্যান ভাঙল। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবছো? কই কিছু না তো। আচ্ছা এবার কেকটা খাও তো। না, আমি কেক খাবো না। আমি জানি তুমি কেক খাওয়ানোর বাহানায় আমাকে দেখতে চাও। মনে মনে এই রে ম্যাডাম বুঝে গেল, তাই আমি স্বাভাবিকভাবে বললাম, তুমি আমার জন্মদিনের আয়োজন করলে আর তুমি আমার জন্মদিনে কেক খাবে না? এটা কি করে হয় বলো? আচ্ছা ঠিক আছে, আমি খাবো। আমি শুধু আমার নিকটটা একটু উপরে তুলবো, শুধু ঠোঁটটা দেখা যাবে, তখন তুমি আমাকে খাইয়ে দিও। যাক, মনে মনে একটু খুশি হলাম এই ভেবে যে ম্যাডামকে প্রথম নিজের হাতে খাইয়ে দিব। এটা ভেবে মুচকি মুচকি হাসছিলাম। ম্যাডাম সেটা লক্ষ্য করে আমাকে ধমক দিয়ে বলল, ওই একদম হাসবে না বলে দিলাম। আচ্ছা। তারপর ধীরে ধীরে ম্যাডাম তার নিকাবটা একটু উপরে তুললেন। ম্যাডামের গোলাপের পাপড়ির মতো ঠোঁটজোড়া ভেসে উঠল আমার চোখের সামনে। এটা যেন একটা রসালো মিষ্টির ভাণ্ডার। নিকাব তোলার কারণে ম্যাডামের চোখ একেবারে ঢেকে গেল, কিছুই দেখতে পারবে না তা আমি জানি। আমি এক দৃষ্টিতে ম্যাডামের ঠোঁটের জোড়ার দিকে তাকিয়েছিলাম। লক্ষ্য করে দেখলাম ম্যাডামের ঠোঁটের নিচে ছোট্ট একটা তিল আছে। তা আমাকে তার প্রতি আরও বেশি আকর্ষণ করছে। আমি পারছি না নিজেকে সামলাতে। মনে চাচ্ছে ওনার ঠোঁটে চুমু দেই। তারপর ভাবলাম আগে কেকটা খাইয়ে দেই, তারপর ধীরে ধীরে ওনার ঠোঁটের কাছে কেকটা নিয়ে খাইয়ে দিলাম। বাকিটুকু কেক টেবিলের উপর একটা বাটিতে রেখে দিলাম। ঠিক তখনই ম্যাডাম তার নিকাবটা নামাতে যাবে, ঠিক তখনই আমি তার ঠোঁটে টুক করে একটা চুমু দিয়ে বসি। এতে ম্যাডাম কিছুটা আটকে ওঠে। আমি যে এমন একটা কাজ করব সেটা হয়তো উনি বুঝতে পারেননি। উনি মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন বোরকা পরার কারণে। বুঝতে পারছি না উনি রেগে আছেন নাকি লজ্জা পাচ্ছেন। হঠাৎ ম্যাডাম বলে উঠলেন, এটা কেন করলে? দোষের কি করলাম? অনেক বড় দোষ করছো। কারো অনুমতি ছাড়া কাউকে কিছু করা ঠিক না। তুমি যখন আমার অনুমতি ছাড়া আমাকে কিস করো তখন কি আমি কিছু বলি? না, তবে কিছুই না। তোমার ঠোঁটের মিষ্টি হাসির মায়ায় পড়ে গেছি তাই দিয়েছি। কোনো অপরাধ করেছি বলে তো মনে হয় না। এরপর থেকে আমাকে না বলে এমন করবে না বলে দিলাম। কেন? আমার ইচ্ছে তাই। তুমি এটাই চাও যে আমি তোমাকে আর কিস না করি? হ্যাঁ। কিন্তু কেন? তুমি জানো না কিস করলে মোহাম্মত বৃদ্ধি পায়? আর আমি চাই তুমি আমাকে এমনভাবে আগলে রাখবে যাতে আমি অন্য কোনো মেয়ের দিকে আকৃষ্ট না হই। যদি সত্যি আমার প্রতি তোমার মহব্বত থাকে তাহলে তুমি কখনোই অন্য কোনো মেয়ের প্রতি আকৃষ্ট হবে না। জি না, এটা তোমার ভুল ধারণা। সব মানুষই একদিন না একদিন একটা তৃতীয় ব্যক্তির প্রতি আকৃষ্ট হবেই, কিন্তু সে হয় সেটা বলতে পারবে না। কিন্তু মনে মনে ঠিকই সে তার প্রতি দুর্বল শুরু করবে। আর এর প্রধান কারণ হলো সময় এমন একটা জিনিস যা সব কিছু ভুলে যেতে সাহায্য করে। সময় স্মৃতির পাতায় লেগে থাকা কষ্টগুলোকেও একদিন ভুলিয়ে দেয়। তখন কারোর জন্য আর মন উতলা হয় না ও কারোর জন্য চোখের অশ্রু গড়িয়ে পড়ে না। যদি কোনো নিশিরাতে অতীতের কথা মনে পড়ে যায়, তখন যদি চোখের কোণে জল জমে যায়, আর যদি সেই সময় তোমার পাশে তোমার সব থেকে ভালো বন্ধু থাকে আর সে যদি তোমাকে সান্ত্বনা দেয়, তাহলে তুমি তার প্রতি ধীরে ধীরে দুর্বল হতে বাধ্য হবে। এটা ভেবে যে তোমাকে ভালোবাসে না কেন তুমি শুধু শুধু কষ্ট পাবে। তখন নিজেকে সামলে নিয়ে জীবন চলার পথে এগিয়ে যেতে থাকবে। আমার কথা বলা শেষ হতেই ম্যাডাম আমার কথাগুলো মন দিয়ে শুনছেন আর হয়তো বুঝতে পেরেছেন আমার কথা। হঠাৎ আমার পকেটে রাখা ফোনটা বেজে উঠল, তাই আমি ভাবনার জগৎ থেকে বাস্তবে ফিরে এলাম। ম্যাডামের দিকে তাকিয়ে দেখি উনি এখনও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। পকেট থেকে ফোনটা বের করে দেখলাম এটা মিমি ছাড়া আর কেউ নয়, কারণ মিমির নম্বর আমি এম দিয়ে সেভ করেছি। কলটা রিসিভ করতে যাব ঠিক তখনই ম্যাডাম আমার হাত থেকে ফোনটা কেড়ে নিলেন। আমি একটু অবাক সুরে বললাম, এই কি করছো? ফোনটা দাও। কে ফোন দিয়েছে? কেন জানো না? তোমার সতীন। মানে কি বলছো এসব? মানে হলো মিমি আমাকে ভালোবাসো, কিন্তু আমি ভালোবাসি তোমাকে। সেটা মিমি বুঝতে চায় না। ওর এখন অল্প বয়স, ওর মধ্যে শুধু আবেগটাই কাজ করছে। যদি উল্টাপাল্টা বলি তাহলে হয়তো কোনো দুর্ঘটনা ঘটতে পারে। আমি এত কিছু বুঝি না।
এই সাথে কথা বলবে না, এটা আমার শেষ কথা, মনে থাকে জানো। বলেই ম্যাডাম ফোনটা এক আছাড়েই ভেঙে ফেললো। ফোনটা ভাঙার সাথে সাথেই আমার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। জীবনের প্রথম ইনকাম করা টাকায় কেনা ফোনটা, আর আজ কিনা নীলা ফোনটা ভেঙে দিল। আমি ওর দিকে রাগী লোক নিয়ে তাকিয়ে বললাম, এটা আর কি করলে তুমি? যা করেছি বেশ করেছি, মিমির নাম মুখেও আনবে না, এই বলে দিলাম। কি আর করার, অবশেষে ওর কথা মতো মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। এরপর ভাঙে মোবাইল থেকে সিমটা খুলে রেখে দিলাম টেবিলের উপর। তারপর বললাম, এটা নাও করতে পারতেন, এটা আমার পছন্দের ফোন ছিল। আমার থেকে বেশি তোমার এই মোবাইলকে পছন্দ করো নাকি? না। হাই বন্ধুরা, পরবর্তী পার্ট আপলোড হবে রাত 8টায়।